সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দীর্ঘদিন শরীর খারাপের পর এখনও শরীর পুরোপুরি সুস্থ হয়নি, তা ঘরে আর তো বসে থাকতে পারছি না। তা আজকে আবার নতুন আরেকটা দিন, কোনো নতুন জায়গায় আপনাদেরকে ঘুরে দেখাতে চলেছি। ট্রেন একটু পরেই চলে আসবে, আমরা ট্রেনে উঠে পড়ব। প্রথমে আমাদের কাটোয়া জংশন যাব, কাটোয়া জংশন হয়ে কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ আমার সাথে থাকুন এবং সঙ্গে চলুন। বর্ধমান নদিয়া ডিস্ট্রিক্ট মানেই রঙের খেলা। কখনো সবুজ, কখনো হলুদ, কখনো সোনালি, বিভিন্ন রঙের অপরূপ রঙের খেলা। বাংলার অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কাটোয়া জংশন, কাটোয়া স্টেশনে। দর্শক বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম কাটোয়া জংশন, কাটোয়া স্টেশন। ঘড়িতে এখন সময় প্রায় 9টা বাজে। আমরা কাটোয়া স্টেশনে পৌঁছে গেলাম। তা এখান থেকে আরও দুটো লাইনে আপনার ভাগ হয়ে গেছে। এখান থেকে আপনারা বর্ধমান যাওয়ার জন্য ট্রেন রয়েছে। তা আপনারা কেউ যদি শান্তিনিকেতন বোলপুর যান, বর্ধমান থেকে শান্তিনিকেতন ট্রেন আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আরও কিছু লাইন রয়েছে, খুব কম খরচে তারাপীঠও পৌঁছে যেতে পারবেন। সোজা আপনার আজিমগঞ্জ হয়ে তারাপীঠ যেতে পারবেন, আবার বর্ধমান স্টেশনে বর্ধমান লোকাল ধরে আপনারা তারাপীঠ পৌঁছে যেতে পারবেন একদম খুব কম খরচে। তবে আমরা যাব আজকে একটা নতুন জায়গা দেখাতে চলেছি, সতীপীঠ, জুরানপুর। তো আমাদের ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো, বেরিয়ে তারপরে কিছুটা হেঁটে টোটো ধরবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কী করে যাই। বন্ধুরা, আমরা ওভারব্রিজ পার হয়ে চলে আসলাম। এই 1 নম্বরে আমরা সিঁড়ি নামছি, নেমে আমরা এই 1 নম্বরের পাশ দিয়ে যেখানে কাউন্টার আছে, কাউন্টারের পাশ দিয়ে আমরা নেমে আসলাম। নেমে আমরা কিছুটা হেঁটে যাব, হেঁটে গিয়ে আমরা টোটো ধরবো। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন কাটোয়া টিকিট কাউন্টার, আর তার পাশেই রাখা রয়েছে হেরিটেজ, যে আপনার ছোটো লাইনের যে ইঞ্জিন ছিল সেই ইঞ্জিনটা দর্শকদের জন্য রাখা আছে। এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা একটু ডান দিকে একটু হেঁটে যাব, হেঁটে গিয়ে তারপরে আস্তে টোটো ধরব। প্ল্যাটফর্মের বাইরে আপনার টোটো পাওয়া যায় না, এখান থেকে একটু হেঁটে তারপরে টোটো ধরতে হবে। তবে চলুন আমরা হেঁটে গিয়ে টোটোটা ধরবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা স্টেশন থেকে নেমে কিছুটা হেঁটে আসলাম। স্টেশন থেকে নেমে পেয়ে যাবেন রিক্সা স্ট্যান্ড। রিক্সা স্ট্যান্ডের ভাড়াটা আপনার একটু বেশি লাগবে, এরা বলছে বল্লপাড়া ঘাট 50 টাকা নেবে। তা আমরা এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা একটুখানি সামনেই আপনার টোটো স্ট্যান্ড আছে, আমরা গিয়ে দেখছি কত কী নেয়। বন্ধুরা, আমরা স্টেশন থেকে কিছুটা হেঁটে আসলাম। হেঁটে এসে
রিক্সা স্ট্যান্ডটাকে ডান দিকে রেখে বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেল, সামনে একটু বাজার পড়ে, বাজারটা একটু এগিয়ে গিয়ে মানে জাস্ট আপনার 1 থেকে 2 মিনিট আপনার টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এখান থেকেই আমরা টোটো ধরে নেব। তা আমরা আজকে আমাদের গন্তব্যস্থল জুরানপুর সতীপীঠ। এখান থেকে টোটো ধরবো। টোটোর ভাড়া দাদাদের কাছে জিজ্ঞেস করে নিচ্ছে কত যে। দাদা বলুন, কী নাম আপনার? মুক্তার শেখ। মুক্তার শেখ। আমরা এখান থেকে কাটোয়া ঘাট যাব, বল্লভপাড়া ঘাট। আপনারা কত নিয়ে থাকেন? 10 টাকায়। 10 টাকায় নিয়ে থাকেন। তা দর্শক বন্ধুরা, এখানে আপনাদের টোটো ভাইয়েরা খুব বেশি নেন না, 10 টাকায় করে ভাড়া নেন। আপনারা এখানে আসুন, এখান থেকে টোটো ধরুন, আপনাদের অনেক টাকা সাশ্রয় হয়ে যাবে। তো চলুন আস্তে আস্তে আমরা টোটোতে উঠে পড়বো এবং পরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা টোটোতে চেপে পড়লাম। কাটোয়া স্টেশন থেকে নেমে কিছুটা এগিয়ে টোটো ধরলাম। আমরা চলেছি মুক্তার ভাইয়ের টোটো। মুক্তার ভাইয়ের টোটো ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। চাইলে আপনারা ফোন করে চলে আসতে পারবেন। বন্ধুরা, এই কাটোয়াতেও অনেক দর্শনীয় স্থান রয়েছে। যেরকম আপনার রয়েছে খেপাগালিতলা, খুবই জাগ্রত স্থান। এরপরে রয়েছে নিমাই, যেখানে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, মাথা ন্যাড়া করেছিল, সেই জায়গাটা আপনার রয়েছে। আরও অনেক কিছু দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো আপনাদেরকে পরে জানাচ্ছি। তা আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো চলুন, সঙ্গে থাকুন দুলালের সাথে। বন্ধুরা, টোটো আমাদের মুক্কাতেই নামিয়ে দিয়েছে। জাস্ট 2 মিনিট হাঁটলেই আমরা ফেরিঘাট পেয়ে যাব। তা চলুন আমরা ফেরিঘাটে গিয়ে কথা বলছি। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম বল্লভপাড়া ফেরিঘাট। বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি কাটোয়া ফেরিঘাটের সামনে। আমরা ওপারে চলে যাব বল্লভপাড়া ঘাট। আর এখানে দাদারা রয়েছেন, এখানে টিকিট কাউন্টারে মাত্র 3 টাকা করে নিয়ে থাকেন। দাদা কী নাম? কোথায় বাড়ি দাদার? কাটোয়াতেই বাড়ি। যাক, দাদার সাথে কথা বললে খুব ভালো লাগলো। তা আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তা চলুন আমরা গাড়িতে উঠে পড়ি। আমরা এই কাটোয়া ঘাট পার হলেই আমরা চলে যাব জুরানপুর কালী মন্দির। ওটা নদিয়ার মধ্যে পড়ছে, এটা কাটোয়া পড়ছে বর্ধমান ডিস্ট্রিক্টে। চলুন আমরা দর্শক বন্ধুরা, আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। বন্ধুরা, আমরা নৌকাতে উঠে পড়লাম। তা নৌকা ছেড়ে দিল, আমরা পৌঁছে যাব ওপারে বল্লভপাড়া ঘাট। যারা 4 চাকা নিয়ে আসবেন, এই ভেসাল পারাপার হতে লাগবে হলো 150 টাকা এবং মাঝি ভাইয়েরা নেবে 20 টাকা। মোট 170 টাকা। মোট 170 টাকা এই গাড়ি পারাপার হতে লাগবে। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম বল্লভপাড়া ঘাট।
এই ঘাটের সামনেই একটা মন্দির রয়েছে, এই মন্দিরটাকে আপনাদেরকে একটু দেখাই। আমরা টোটোতে চেপে পড়লাম বল্লভপাড়া ঘাট পার হয়ে একটু হেঁটে। এখান থেকে টোটোর ভাড়া নেবে হলো গিয়ে 50 টাকা পার পার্সেন। এমনি আপনারা কত নেন? 25 টাকা। হ্যাঁ 25 টাকা। 25 টাকা। 35 টাকা। একা আছে বলে 50 টাকা। একা আছে বলে 50 টাকা নেবে, আর লোক থাকলে পরে আপনার একটু কম নিত, 25 টাকা করে নিত। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। বল্লভপাড়া ফেরিঘাট পার হয়ে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলে পরেই আপনারা পেয়ে যাবেন বল্লভপাড়া বাস স্ট্যান্ড। এই বল্লভপাড়া বাস স্ট্যান্ড থেকে যদি আপনাদের কোথাও যাওয়ার থাকে তাহলে চলে আসবেন এখানে হেঁটেই, তারপরে বাসে উঠে পড়বেন, গন্তব্যস্থল পৌঁছে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি জুরানপুর কালী মন্দিরের দিকে। তা বাস স্ট্যান্ড থেকে বেরোলাম। আমার এই টোটো ভাইয়ের কাছ থেকে জেনে নেবো এখান থেকে কী বাস পাওয়া যায়। দাদা একটু বলুন তো এখান থেকে কোন কোন জায়গায় বাস পাওয়া যায়? এখান থেকে কৃষ্ণনগর, দেবগ্রাম, বেতুয়া, বেলডাঙ্গা, হ্যাঁ, এবং কলকাতাও চলে যাওয়া হবে, নবদ্বীপ, সবই বাস। বন্ধুরা আমরা পৌঁছে গেছি হাটখোলা মোড়। আপনারা যারা সড়ক পথে গাড়ি নিয়ে আসবেন এই গঙ্গা ঘাট ফেরিঘাট পার হয়ে এই বাঁদিকে গাড়ি নিয়ে ঢুকে পড়বেন। এই যে আমরা বাঁদিকে আমরা ঢুকে যাচ্ছি হাটখোলা মোড়। বর্ধমান নদিয়া মানেই আপনার সবুজ ঘেরা গ্রাম অঞ্চল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নসিপুর ভাটা, এর ডান দিক দিয়ে রাস্তা ঢুকে গেল আপনার জুরানপুর কালী মন্দির। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা বেরিয়ে গেল, আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। যারা গাড়ি নিয়ে আসছেন এই রাস্তা দিয়ে ঢুকে যাবেন। বন্ধুরা এই একটা ভাটা চলে এসেছি, ইট ভাটা। এই ভাটাটির নাম হলো গৌড়া ভাটা। গৌড়া ভাটার বাঁ পাশে রেখে ডান দিকে আমরা এগিয়ে যাব। বন্ধুরা আমরা এইমাত্র পৌঁছে গেলাম জুরানপুর শ্রী কালী মন্দির মূল ফটকের সামনে। আমাদের বল্লভপাড়া ঘাট থেকে প্রায় 40 মিনিটের মতো সময় লাগে টোটো করে। টোটোতে ভাড়া নিয়েছে 50 টাকা। তা আপনাদের 4-5 জনা মিলে যদি থাকেন তাহলে টোটো ভাড়া নেবে আপনার 35 টাকা করে। আমরা মূল ফটক থেকে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। এখানে সামনেই মেলা আছে, মেলার প্রস্তুতি চলছে। দেখিয়ে দিই, আপনারা এখানেও ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এবং আমার ডেসক্রিপশন বক্সে যোগাযোগের ফোন নাম্বার দিয়ে দেব। আপনারা একটু দেখে নেবেন এবং ভালো করে চেক। এই যে ফোন নাম্বারগুলো রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। এখানে রয়েছে একটা শিব মন্দির। শিব মন্দিরটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন ভিতরে একটা রয়েছে কালো পাথরের আপনার শিব ঠাকুর, আর অপরটি একটা রয়েছে শ্বেত পাথরের শিব ঠাকুর।
জয় বাবা ভোলেনাথ। জুরানপুরের এই সতীপীঠটি মায়ের ৪৫তম সতীপীঠ। মায়ের মাথার যে করটি, সেই করটি এখানে পড়েছিল। পুরাণ মতে এই সতীপীঠকে কালীপীঠও বলা হয়। সতীর ৫১ পীঠে পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষযজ্ঞের মহাদেবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডে আহুতি দেন দেবী সতী। পানিঘাটা এখানে পুজো দিতে এসছেন। হ্যাঁ, ভক্তরা পুজো দিচ্ছে। এখন আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এখানে সামনে মেলা আছে, আপনার মেলা প্রস্তুতি চলছে। দিদিমার কি নাম? জ্যোৎস্না বিশ্বাস। এখানে আপনি কি পুজোর ডালাই বিক্রি করেন? আচ্ছা, আমরা এখান থেকে একটা পুজোর ডালি নিয়ে নিলাম। আপনাদের খুশি মতো 30 টাকা 50 টাকা যা খুশি নিতে পারেন, কিংবা আপনারা বাড়ির থেকেও পুজোর সামগ্রী নিয়ে এসে এখানে পুজো দিতে পারবেন। তো চলুন, আমি তো পুজোর সামগ্রী নিয়ে আসিনি, তাই এখান থেকে দিদির কাছ থেকেও নিলাম, নিয়ে এখানে একটু পুজো দেবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দুলাল চন্দ্র দেবনাথ। শিবগোত্র। এই কাপড়টা সেই গাড়ির জন্য তো, আর এটুকু শেখা সিঁদুর আলতা। একটু মাথায় এমনি তো টুপির উপরে দিলেন তো। এই মুহূর্তে আমরা মায়ের পুজো দিলাম। পুজো দিয়ে আমাদের যে পূজারী পুরোহিত রয়েছেন তার বক্তব্য আমরা শুনলাম, যে যতটা পারবো এখানে এসে সহযোগিতা করব। আপনারা সবাই অনুদান এসে এখানে দেবেন, যাতে মন্দিরটা আরও উন্নত মানের হয়। এবং আমি অনুরোধ করবো আমার চ্যানেলের তরফ থেকে, সরকার থেকে, যাতে এখানে যে একটা ব্যবস্থা করে আরও উন্নত করার জন্য। এখানে দেখুন একজনে মহিলা মায়ের ভর পড়েছেন।
প্রত্যেক বছর মাঘী পূর্ণিমা উপলক্ষে এখানে মেলা বসে। আপনার 3 থেকে 4 দিন ধরে মেলা হয়। আপনারা আসুন, ঘুরে দেখুন, জায়গাটি খুবই ভালো লাগবে। বন্ধুরা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটা, পাশেই আপনার ভাগীরথী নদী ছিল। এই যে সুড়ঙ্গ পথটা, এখান থেকে যে সাধু সন্ন্যাসী ছিলেন, এখান থেকে আপনার গঙ্গা স্নান করতে যেতেন, গঙ্গায় যাওয়ার সুড়ঙ্গ পথ। তা আপনার একটু পরে আমরা ঘুরে দেখাবো যতটা যেতে পারবো। তো চলুন, আরও কিছু তথ্য আমরা জেনে নিই মন্দির সম্বন্ধে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। আস্তে আস্তে নামছি। এই যে দেখুন, এখানটা পরিষ্কার হচ্ছে। এই যে এখানে রয়েছে একটা মায়ের ত্রিশূল। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটাই সুড়ঙ্গ পথ ছিল। এখান থেকে ভাগীরথী যে গঙ্গা যে রয়েছে, সে গঙ্গায় যাতায়াত করতো। এখানে আর এখানে এখন নাগ দেবতা বিরাজমান করছেন, নাগ দেবতা রয়েছে, তার জন্য মন্দিরটি বন্ধই থাকে, ভিতরে প্রবেশ করতে না। বিশেষ অনুরোধ করে আমরা পারমিশন নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিতরটা প্রবেশ করলাম। এই সুড়ঙ্গটা আপনার প্রচুর বড় ছিল, একদম গঙ্গা পর্যন্ত বিস্তৃত ছিল। এখান থেকে গঙ্গায় স্নান করতে যেতেন ভাগীরথী। এখন ভাগীরথী আপনার কালের গতিতে অনেকটাই দূরে চলে গেছে। এই যে আপনার এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটাও ঘর ছিল, আর এই পাশটা যে রয়েছে, এই পাশটাও ঘর ছিল। যাতায়াতের যে রাস্তা খুব পৌরাণিক। আপনাদেরকে ঘুরে দেখাতে সক্ষম হলাম। চলে আস্তে আস্তে আমরা বাইরে বেরোবো। চলে যায়। একান্ন সতীপীঠের মধ্যে এই জুরানপুর হলো অন্যতম 45তম সতীপীঠ। জুরানপুরের সতীপীঠের যেসব তন্ত্র সাধক সিদ্ধি লাভ করেছিল, তাদের মধ্যে অন্যতম হল কৃষ্ণানন্দ আগমবাগীশ, ব্রহ্মানন্দ, পূজানন্দ গিরি, সর্বানন্দ। নাটোরের রানী ভবানীপুরের পোষ্যপুত্র সাধক রামকৃষ্ণ এখানে সিদ্ধিলাভ করেছিলেন। এই পীঠে হিন্দুদের পাশাপাশি অন্য ধর্মের লোকেরাও পুজো দেন। যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রন্ধনশালা, মায়ের ভোগ রান্না করা হয়। মায়ের ভোগ 12 হতে ভোগ হয়ে যায়। আচ্ছা, 12টার মধ্যে মায়ের ভোগ তৈরি হয়ে যায়, মায়ের ভোগ দেওয়া হয়। এবং যারা পুণ্যার্থীরা যারা রয়েছেন, তাদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। এখানে এসে 70 টাকা করে কুপন কেটে নেবেন, এবং ফোন নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করেও নিতে পারবেন। দর্শক বন্ধুরা, আমরা প্রসাদ পেতে বসে বললাম। আর রয়েছে একটা সবজি, ডাল, বেগুন ভাজা, আলু, শিম, উচ্ছের তরকারি। তো দেখি, প্রসাদ মোটামুটি ঠিকই আছে, খুবই ভালো, সুস্বাদু। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন দেবী জয় দুর্গার মন্দির। মনীন্দ্র চক্রবর্তী নামক
এক ভক্ত স্বপ্নে দেবীর আদেশ পেয়েছিলেন। সেই মতো পাশের এক দিঘি থেকে তিনি অষ্টধাতুর জয়দুর্গা মূর্তি প্রাপ্ত লাভ করেন। দিনের বেলায় এই বিগ্রহ বটের তলায় রাখা হলেও রাতে নিরাপত্তার জন্য মন্দিরে রাখা হয়। এখানে পাতাল ঘরে অনেক সাধক সাধনা করেছেন। পরাধীন ভারতে এখানে অনেক বিপ্লবীরাও আশ্রয় নিত। নিষ্কাম কর্মযোগ দীক্ষিত হতেন বিপ্লবীরা। ব্রিটিশ পুলিশ প্রায় এখানে হানা দিত বলে শোনা যায়। মায়ের এই সতীপীঠের পাশে আরেকটি মন্দির রয়েছে, শিব মন্দির। শ্বেত পাথরের মূর্তি রয়েছে। এখানে এক গুরুদেব রয়েছেন, শিবনাথ শাস্ত্রী। এখানে আপনার বাঁধের কাজ চলছে। কিছুটা দূরেই ভাগীরথী নদী রয়েছে। দাদা কোথা থেকে এসেছেন? কাটোয়া থেকে। আচ্ছা, আমার বাড়ি নবদ্বীপ। দাদা কি নাম? কিরকম লাগলো জুরানপুর ঠাকুরবাড়ি? আপনি কালী মন্দির যে আসলেন, ঘুরে দেখলেন? খুব সুন্দর, খুব ভালো লাগলো। যাক, আপনার সাথে কথা বললে খুব ভালো লাগলো। দর্শক বন্ধু, আমরা সমস্ত কিছু ঘুরে দেখলাম। ঠাকুরের সম্বন্ধে এটা হচ্ছে 51 ফিটের পীঠ এবং সতীপীঠ এবং মণ্ডপাত করেছিল এখানে করটি, যাকে বলে করটি মণ্ডপাত। হ্যাঁ, এটা খুব জাগ্রত। এই শনি মঙ্গলবারে প্রচণ্ড হারে লোক হয় এবং এই যে মাঘী পূর্ণিমা মেলা আসছে 10, 11, 12। খুব ভালো লাগলো ঠাকুরমার সাথে কথা বলে। আমরা অনেক কিছু তথ্য জানলাম, আপনাদেরকে ঘুরে দেখাতে সক্ষম হলাম। নবদ্বীপ থেকে দুলাল। আপনাদের এই জুরানপুর সতীপীঠ মন্দিরে আমি এসেছি, মন্দিরে পুজো দিলাম এবং আপনাদের মন্দির সম্বন্ধে কিছু তথ্য জানবার জন্যে আমি এসেছি। এবার দাদা কি নাম? আমার নাম, আমি রাধা গোবিন্দ সেন, কালীবাড়ি জুরানপুর রাষ্ট্রীয় বোর্ডের প্রসাদক। আমার যতটুকু জানা, কৃষ্ণচক্রে যখন সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিল, তার একটি অংশ আমাদের এই জুরানপুর কালীবাড়িতে পতিত হয়েছিল। এখানে যেটা পতিত হয়েছিল, প্রচলিত মানুষের মুখে যেটা আমরা শুনে আসছি, সেটা হচ্ছে মাথার খুলি এবং বিভিন্ন গ্রন্থে তা লিপিবদ্ধ আছে। এবং তারপরই ভারতবর্ষের যে আরও 51টি জায়গায় সতীর দেহখণ্ড পড়েছিল, তার অন্যতম হচ্ছে জুরানপুর কালীবাড়ি এই সতীপীঠ। তা যাই হোক, চিরাচরিত নিয়ম অনুযায়ী এখানে সেই ব্যবস্থাপনাটা আগে উন্নত মানের ছিল না তেমন। প্রচারের আলোয় যার ফলে খুব একটা আসতে পারেনি। বর্তমানে যে ট্রাস্টি বোর্ড আমাদের মহকুমা শাসক দ্বারা নির্ধারিত হয়েছে, নির্বাচিত হয়েছে, সেই ট্রাস্টি বোর্ডের
যে সদস্য এবং যারা পদস্থ আছেন তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে কালীবাড়ির প্রচারের আলোয় এসেছে। গোটা পশ্চিমবাংলাব্যাপী তথা আরও বিভিন্ন রাজ্যের মানুষ এখানে এসে থাকেন, ভক্তরা এসে থাকেন, পুজো দিয়ে থাকেন এবং জনসমাগম এখন বহু আকারে বেড়ে চলেছে এবং ভক্তদের দান ধ্যান এখানে প্রচুর বেড়ে চলেছে। পূজা মন্দিরের বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার তারও অনেক পরিধি ঘটানো হয়েছে। আগামীতে আমরা এই মন্দিরের যে উন্নতি সাধনের চেষ্টায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের সাধ্যমতো চেষ্টা করে এই ট্রাস্টি বোর্ড যাতে এই 51 ফিটের একটা ফিট জিরানপুর কালীবাড়ি আরও অনেক বেশি প্রচারের আলোয় আসে তার জন্য আমরা সকলে সচেষ্ট এবং প্রচুর ভক্ত এখানে যারা আসেন তাদের কাছেও আমাদের আবেদন, আপনারাও এই মায়ের মন্দিরে আসুন এবং এই মন্দিরে আসলে এই মন্দিরে কোনো কামনা বাসনা যদি থাকে সেই বাসনা আপনার সেই প্রার্থনা পূরণ হবেই হবে এ বিষয়ে নিশ্চিত আমরা এবং পরীক্ষালব্ধ হবে। তাই ভক্তদের কাছেও আমাদের আবেদন, আমরা যেমন ট্রাস্টি বোর্ড তথা এলাকার মানুষজন এবং ভক্তরা সকলের প্রচেষ্টায় এই জিরানপুর কালীবাড়ির 51 ফিটের একটা ফিট যেখানে মায়ের খুলি অর্থাৎ করটি পতিত হয়েছিল সেই পীঠস্থান গোটা ভারতবর্ষের প্রচারের আলোয় পৌঁছাক এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আচ্ছা, আপনার যে জয় দুর্গা যে প্রতিমা রয়েছে এই জয় দুর্গার সম্বন্ধে জয় দুর্গা এখানে হচ্ছে প্রদীপ ভৈরব। এটা শুনেছি যে জয় দুর্গার যে শিলা যে রয়েছে মানে একজন পেয়েছিলেন এবং এখানে বহু সাধকরা এসছেন। এই জয় দুর্গার যে প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠা কোনো ব্যক্তি করেননি। এখানে একটি সুড়ঙ্গ পথ আছে, এই সুড়ঙ্গ পথ দিয়ে সাধকরা পাশেই নদী ছিল, এখন নদীটা কালের প্রবাহে সেটা সরিয়ে গিয়েছে। যাই হোক, এই সুড়ঙ্গ পথ দিয়ে সাধকরা গঙ্গা স্নানে যেতেন। সেই গঙ্গা স্নানে যাওয়ার পরে সেই গঙ্গা থেকেই এই শিলা পাওয়া গিয়েছিল। সেই শিলাই জয় দুর্গা ক্রোধীশ ভৈরব নামে পরিচিতি এবং তাকে প্রতিষ্ঠা করে সেই কাল থেকে অনাদিকাল থেকে অদ্যাবধি তার পূজা অর্চনা হয়ে আসছে। অতএব সেই সুড়ঙ্গ পথ দীর্ঘকালের প্রবাহে বন্ধ হয়ে গিয়েছে এবং প্রশাসনিক নিয়মে সেই সুড়ঙ্গ পথে যাওয়ার পথ আমরা অবরুদ্ধ করেও রেখেছি এবং সেটা আইনি দ্বারা পরিচালিত। যাক, যেটুকু আমার এই জানা এ বিষয়ে আমি অবগত আছি, এ বিষয়ে আমি আলোচনা করলাম। এরপরে বিস্তারিত আলোচনার জন্য আপনাকে আমি আবেদন করব, অনুরোধ করব আরও বিভিন্ন সময় আসবেন আমাদের অন্য কোনো সময় আবার সময় করে আসবো। হ্যাঁ, আর অসংখ্য ধন্যবাদ দাদাকে এই মন্দির পরিচালনার পক্ষ থেকে উনি যে বক্তব্য রাখলেন, আমরা অনেক কিছু তথ্য জানতে পারলাম মন্দির থেকে এবং দর্শক বন্ধু আপনাদেরকেও জানাতে সক্ষম হলাম। তা আপনারা চেষ্টা করবেন যার যতটা সক্ষম অনুদান এখানে দেওয়ার, যাতে মন্দির ট্রাস্টি বোর্ড আরও সুন্দরভাবে গঠিত হয় এবং আমি সরকারের কাছেও আবেদন রাখবো যাতে সরকার থেকে এটা কিছুটা দেখভালের দায়িত্ব নেয় এবং ট্রাস্টি বোর্ডকে যাতে সহযোগিতা করতে পারে। এখানে পুণ্যার্থী যারা রয়েছেন তাদের থাকার ব্যবস্থা এবং আরও অন্যান্য যে সুব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাগুলো যাতে আরও ভালোভাবে করতে পারে। দর্শক বন্ধুরা,
আমরা ঘুরে দেখলাম জুরানপুর কালী মন্দির, যে সমস্ত কিছু কোথায় কি আছে আপনাদেরকে ঘুরে দেখাতে সক্ষম হলাম এবং এর বিস্তারিত তথ্য যতটুকু সম্ভব আপনাদেরকে জানালাম। তো ভিডিওটা আজকের মতো শেষ করছি। বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। চলো, টাটা।